নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ফেঁসে গেল তৃণমূল, এটাই আমি করেছি আমার এই প্রতিবেদনের শিরোনাম। কেন ফেঁসলো, কিভাবে ফেঁসলো সেটা আমি বলবো, তার আগে একটু মুখবন্ধে অন্য কথা বলা দরকার। দেখুন, ইন্দিরা গান্ধী ওই ৬-এর দশকের শেষের দিকে ঘোরতর বামপন্থী হয়ে গিয়েছিলেন তো, এবং সেই সময় তিনি চন্দ্রজিৎ যাদব, মোহন কুমার মঙ্গলম, মোহন ধারিয়া প্রমুখ নেতাকে কংগ্রেসে সামিল করেছিলেন। তার নাতি রাহুল গান্ধীও কিন্তু সেই পথেই হাঁটছেন। কানাইয়া কুমার দিয়ে শুরু হয়েছিল। কানাইয়া কুমার একসময় আগুন খেকো বিপ্লবী ছিলেন, এআইএসএফ করতেন। তারপর রাহুলের ঘনিষ্ঠ হন, রাহুল তাকে দলে নেন। বেগুসরাই থেকে 2019-এ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয়ভাবে গিরিরাজ সিং এর কাছে হারেন। তারপর দিল্লির একটি লোকসভা কেন্দ্র থেকে 24-এ প্রতিদ্বন্দ্বিতা করে সেবারও শোচনীয়ভাবে হারেন। কানাইয়া কুমার যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে হারবেন, এই ভবিষ্যদ্বাণী আমি করে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে, যে কথাটা আমি আগে আবার অনেকবার বলেছি, আবারও বলছি, রাহুল গান্ধী এই কি বলবো, এইসব বামপন্থীদের দ্বারা একেবারে চালিত হচ্ছেন। এইসব বামপন্থী তাত্ত্বিক যাদের সঙ্গে মাটির যোগ খুব কম, তারা কিন্তু রাহুল গান্ধীকে ঘিরে আছেন, এবং সেই জন্য দেখবেন ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি রাহুলের খুব ঘৃণা। যেখানে সরকারের পাশে দাঁড়ানো উচিত সেখানে সরকারের পাশে না দাঁড়িয়ে সেনাবাহিনীকে প্রশ্ন করা, এগুলো আমরা রাহুল গান্ধীকে যারা ক্লোজলি ওয়াচ করছেন বিগত ১.৫ দশক ধরে, তারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হবেন। এবার বৃত্তটা আরো সম্পূর্ণ হচ্ছে। প্রসেনজিৎ বসু, এই ভদ্রলোক বামপন্থী ছিলেন, এখনো আছেন, তবে একসময় সিপিএম করতেন। প্রণব বাবুকে সিপিএম সমর্থন করায় তিনি চিঠি লিখে সেই চিঠি প্রকাশ্যে এনে দল ত্যাগ করেছিলেন। তারপর অনেক সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন, লেখাপড়া জানা ছিলেন। বিশেষ করে এনআরসির বিরুদ্ধে বিভিন্ন গণসংগঠনকে এক করে তিনি রাস্তায় আন্দোলন করেছেন। এখনো বিভিন্ন বিষয়ে খবরের কাগজের উত্তর সম্পাদকীয় লেখেন। সেই প্রসেনজিৎ বসু কানাইয়া কুমারের হাত ধরে এবার কংগ্রেসে সামিল হতে যাচ্ছেন। অর্থাৎ ওই বৃত্তটা সম্পূর্ণ হলো। রাহুল গান্ধী যে মূলত এইসব বামপন্থী মানসিকতার ব্যক্তিদের দ্বারা পরিচালিত হন, তাকে ঘিরে রাখেন বামপন্থীরা, অধিকাংশই রুটলেস ওয়ান্ডার, এটা আরো একবার প্রমাণিত হলো। প্রসেনজিৎ বসুকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই, তাকে আমি সেরকম ভাবে চিনি না, কিন্তু তার লেখা পড়েছি, লেখাপড়া জানা মানুষ, কোনো সমস্যা নেই তা নিয়ে, তার নিজস্ব মত থাকতেই পারে। এবার তো বৃত্তটা সম্পূর্ণ হলো। যে কংগ্রেসের বিরুদ্ধে তিনি খড়গহস্ত হয়েছিলেন, প্রণব বাবু রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, বামপন্থীরা কেন তাকে সমর্থন করেছেন, এই বিষয়টাকে সামনে নিয়ে কিন্তু সিপিএম ছেড়েছিলেন। সেই প্রসেনজিৎ বসুই এখন কানাইয়া কুমারের হাত ধরে কংগ্রেসে সামিল হচ্ছে। চমৎকার। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, দিনে সিপিএম, রাতে কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, যে এসআইআর করতে নাকি ৩-৪ বছর লাগে। ২০০২ সালে যখন এখানে এসআইআর হয়েছিল ৩ মাস লেগেছিল। এখন প্রযুক্তির আরো বিকাশ হয়েছে। বিহারে যদি ১ মাস ৪০ দিনের মধ্যে এসআইআর হয়, তাহলে পশ্চিমবঙ্গেও ঠিক সময় এসআইআর হবে। হ্যাঁ, ৩-৪ বছর লাগবে এসআইআর, ঠিক আছে, আমি মাননীয়ার কথা মেনে নিলাম। তখন বলি, আপনার এবারের মেয়াদ তো শেষ হচ্ছে 2026-এর মে মাসে। আপনি যদি করতে দিতে না চান, অসহযোগিতা করেন, তাহলে আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে 2026-এর মে মাসে, তখন রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে। নো এসআইআর নো ভোট। এসআইআর ছাড়া ভোট হবে না, কোথাও হবে না। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে একই নিয়ম বলবৎ হবে। সমস্ত রাজ্যেই হবে। কোথাও এখন হবে, কোথাও 2 মাস বাদে হবে। 2-3 বছরের মধ্যে
এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে দেশ জুড়ে। তাই মাননীয় 3-4 বছরের সময়সীমা বলছেন, লাগে এসআইআর করতে, খুব ভালো কথা, সেটাই হবে যদি উনি চান। তখন কিন্তু উনি রাজ্যপাট সামলাতে পারবেন না, রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, এবং রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হলে পরে প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করতে বাধ্য হবে। অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুলকে এই পদ্ধতি থেকে দূরে সরিয়ে রেখে সুষ্ঠুভাবে এসআইআর হবে, যাতে প্রত্যেক ভারতীয় নাগরিক যার ভোটাধিকারের বয়স হয়েছে তার নাম থাকবে ভোটার তালিকায়, আর যারা অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, তাদের নাম বাদ যাবে। এবার আসুন আমার প্রতিবেদনের শিরোনাম, ফেঁসে গেল তৃণমূল। সিএএ আইনটা পাশ হয়েছিল আজ থেকে 5-6 বছর আগে, কিন্তু ওর বিধি প্রণয়ন হয় 2024 সালের লোকসভা নির্বাচনের মাস 2 আগে। বামপন্থীরা, তৃণমূলীরা রেড়ে করে উঠেছিল, কেউ আবেদন করবেন না, কেউ আবেদন করবেন না, এটা এনআরসি, ডিটেনশন ক্যাম্পে আপনাদের রেখে দেবে, আপনারা কোন রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না। এই যে মিথ্যাচার লাগাতার তৃণমূল বিশেষ করে করে আসছে, সেই মিথ্যেটা এবার ফাঁস হয়ে গেল। প্রথমে বলি, সিএএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো উচিত যে এই রকম একটা আইন তারা দেশে লাগু করেছে, যাতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে কেউ যদি ভারতে আসেন, তাহলে মানে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জৈন, তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি বিদেশি নাগরিক আইনে সংশোধন করে কেন্দ্র বলেছে 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের আশঙ্কায় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, জৈন যদি ভারতবর্ষে আসেন, তাদের যদি পাসপোর্ট থাকে, আবার যদি পাসপোর্ট নাও থাকে, তাহলে তারা কিন্তু দেশে থাকতে পারবেন। তাদেরকে কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পেও রাখবে না, পুশব্যাকও করবে না। কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এগুলো হচ্ছে ইসলামিক রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্রে কোনো মুসলমান ধর্মাবলম্বী ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হতে পারেন না। 71 সালে, এখন যেটা বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, তখন 23% হিন্দু পপুলেশন ছিল, এটা নাপতে নাপতে 8%-এর নিচে নেমেছে। কার্যত এথনিক ক্লিনজিং করার পরিকল্পনা হচ্ছে হিন্দুদের। বাংলাদেশের যাবতীয় সমস্যার মূলে নাকি হিন্দুরা, এই ন্যারেটিভটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা কারেন্সি পেয়েছে অন্তর্বর্তী সরকার। মূলত হিন্দু বিদ্বেষী, সনাতনী বিদ্বেষী, তাই সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে। সনাতনীদের মধ্যে যারা সামনের সারির ব্যক্তিত্ব, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। চিন্ময় প্রভু জেল মুক্তি হননি। এই প্রেক্ষিতে বিদেশি নাগরিক সংশোধনী আইন এবং সিএএ কে দেখতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে নেহেরু-লিয়াকত চুক্তি। আপনারা দেখে নিতে পারেন নেহেরু-লিয়াকত চুক্তির মূল বিষয়গুলো কি। তাই সিএএ কে বললাম যে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তা তৃণমূলকে বলেছিল সিএএ তে নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করবেন না, আপনাদের বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। প্রমথনাথ বিশ্বাস বলে এক ভদ্রলোক 2009 সালে ভারতে এসেছিলেন, উত্তর 24 পরগনায় বাগদায় থাকতেন। তিনি বাংলাদেশের ডাক বিভাগের কর্মী ছিলেন। এই 2025 সালের 4 মাস আগে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। তিনি নাগরিকত্বের শংসাপত্র পেয়ে গেছেন ভারত সরকারের কাছ থেকে। তার কোনো সরকারি সুযোগ সুবিধা যেগুলো তিনি পাচ্ছিলেন সেগুলো বন্ধ হয়নি। তিনি এখন গর্বিত ভারতীয় নাগরিক। তিনি জানিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষকে যে আপনারা নির্ভয়ে, কোনো অপপ্রচারে কান না দিয়ে আবেদন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন। এটাই আমরা বলতে চেয়েছিলাম যে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা এদেশে এসেছেন,
হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক তারা ভারতের নাগরিকত্ব পাবেন। সিএএ এই সুবিধা তাদেরকে দিচ্ছে। কিন্তু এখানকার কিছু রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, একটা ভ্রান্ত প্রচার করে মতুয়া সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে এবং লাগাতার তারা সেই প্রচেষ্টাকে জারি রেখেছে। সর্বৈব মিথ্যাচার, সর্বৈব। তৃণমূল সত্যি কথা খুব কম বলে, বেশিরভাগই হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার। এই মিথ্যাটা ফাঁস হয়ে গেল। মতুয়া সম্প্রদায়ের মানুষরা বুঝুন কোনটা সত্যি আর কোনটা অপপ্রচার। প্রমথনাথ বাবু একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, অত্যাচারিত হয়েই তো তিনি বাংলাদেশ ছেড়ে এখানে এসেছিলেন। বাংলাদেশ ডাক বিভাগের কর্মী ছিলেন, 2009 এসেছিলেন। সিএ এর বিধি প্রণয়ন হয়েছে 2024 সালে, আইনটা পাশ হয়েছে 2019 সালে। উনি 25 সালের এপ্রিল মাসে আবেদন করে দিন কয়েক আগে ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন এবং তিনি আবেদন করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে, অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। আপনারা যারা ভারতের নাগরিকত্ব চান, যেটা আপনাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেই সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন, আপনারা নাগরিকত্ব পাবেন। আমার মতে এটা একটা বড় কি বলবো আর কি, আই ওপেনার। যারা বিভ্রান্তি ছড়াচ্ছিল তাদের থোটামুখ ভোঁতা হলো। যারা দোলাচলে ছিলেন, এই শাসক দলের লাগাতার এই মিথ্যা প্রচারে যারা কিছুটা প্রভাবিত হয়ে দ্বিধান্বিত ছিলেন, তারা অন্তত এবার সমস্ত জড়তা সংশয় ত্যাগ করে যদি আবেদন করতে চান, নির্ভয়ে আবেদন করুন। সমস্ত সরকারি সুযোগ সুবিধা যা আপনারা এতদিন ধরে পাচ্ছেন সেগুলো বজায় থাকবে এবং ভারতের নাগরিক হবেন আপনারা। মাথা উঁচু করে 140 কোটি ভারতবাসীর সঙ্গে থাকবেন, অপপ্রচারে কান দেবেন না। ভারত সরকার যে আইন করেছে, যে বিধি প্রণয়ন হয়েছে, তাতে আপনাদের জন্য নাগরিকত্বের দরজাটা খুলে দিয়েছে ভারত সরকার। এটা আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন ছিল। এই আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেটাকে পূর্ণতা দিয়েছে ভারত সরকার। মতুয়া ভাই বোনেরা যারা এই তৃণমূলী প্রচারে বিভ্রান্ত হয়েছিলেন, প্রমথনাথ বাবুর উদাহরণটা আপনাদের চোখ নিশ্চয়ই খুলে দেবে। শাসক দল বলছে ভোটের মুখে এরকম, এর পিছনে কিছু চক্রান্ত আছে, ডালমে কুচ কালা হয়। অনেকেই তো আবেদন করেছেন, ইনি কেন পেলেন? সবাই পাবেন। যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয় দেবেন ক্লারিফিকেশন। আপনাদের কেউ ডিটেনশন ক্যাম্পে রাখবে না। আপনারা হিন্দু হন, বৌদ্ধ হন, পারসিক হন, জৈন হন, খ্রিস্টান হন, ভারত সরকারের এটাই নীতি, এটাই নিয়ম। সেই জন্যই আইন প্রণয়ন করা হয়েছে। এই রাজ্যের শাসক দলের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না। প্রমথনাথ বাবু আপনাদের সামনে আসল সত্যটা তুলে ধরেছেন, কারণ তিনি ভারতবর্ষের গর্বিত নাগরিক হিসাবে আজকে গর্ব অনুভব করছেন। 2009 সালে ভারতে এসে 2025-এ আবেদন করেছেন। সিএ এর বিধি প্রণয়নেরও 1 বছর বাকি। হয়তো তার মনেও কিছুটা সংশয় ছিল, তিনি দেখে নিতে চাইছিলেন যে এই প্রচারটা কতটা সত্যি নাকি নির্জলা মিথ্যা। তিনি বলেছেন যে নির্জলা মিথ্যা প্রচার, আবেদন করলে নাগরিকত্ব পাবেন। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে প্রমথনাথ বাবুর এই উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তৃণমূলের মিথ্যাচার তো কমবে না, এখনো নতুন কিছু সামনে এনে তারা আবার মানুষকে বিভ্রান্ত করার কৌশল নেবে। দেখা যাক। তবে মতুয়া ভাই বোনেদের বলবো, চোখ কান খোলা রাখুন, আইনটা পড়ুন, আর প্রমথনাথ বাবু যে উদাহরণটা সামনে রাখলেন আপনাদের, সেটাকে অনুসরণ করুন। তাহলেই দেখবেন কোনো সংশয় আর মনে নেই।